নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো সুচিত্রা ভট্টাচার্যের লেখা দহনের চতুর্থ পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। মাত্র 20 দিনের জন্য এবার দেশে এসেছে প্রমিতা। সিঙ্গাপুর, ব্যাংককে মিহির কয়েকটা কাজ আছে। কাজ সেরে সেও কলকাতায় 2-4 দিনের জন্য আসবে। তারপর বউ বাচ্চা নিয়ে আগস্টের প্রথমে আবার মন্ট্রিল। মিহিরদের নিজস্ব বাড়ি মানিকতলায়, বড় বাড়ি, বড় সংসার। কদিনের জন্য দেশে এসে শ্বশুর বাড়িতে প্রমিতা কেমন যেন হাঁপিয়ে ওঠে। বারাসাতে বাবা মার কাছে সে বেশি স্বচ্ছন্দ। মানিকতলায় গিয়ে থেকে আসে 1-8 দিন। এবারে জোর করে রমিতাকেও বারাসাতে ধরে এনেছে। দীর্ঘ 8 মাস পর 2 মেয়েকে একসঙ্গে পেয়ে দীপ্তি তপন ভুলে গেছে উদ্বেগের দিনগুলো। দুজনেই খুশিতে আত্মহারা। তপন অফিস ছুটি নিয়ে বসে আছে। একদিন সকলে মিলে নবদ্বীপ মায়াপুর ঘুরে এলো। পরদিনে ছুটেছে ইছামতির দিকে। প্রমিতা বাপের বাড়ি এলে চঞ্চলা কিশোরী হয়ে যায়। রমিতার মনেও পলকের জন্য মেঘ জমার অবকাশ নেই এই বাড়িতে। দুদিন ধরে বর্ষার আকাশটাও এমন হাসি খুশি ছিল যেন সেও এ বাড়ির আনন্দের অংশীদার। যশোহর রোডের দিকে একটু ছিমছাম পরিবেশে তপনের ছোট্ট একতলার বাড়ি। ব্যাংক অফিসার হওয়ার সুবাদে অফিস থেকে অল্প সুদের ঋণ নিয়ে তৈরি করা। বাড়িটা ঘিরে বেশ কিছুটা ফাঁকা জমি। 2 মেয়েরই বিয়ে হয়ে যাওয়ার পর দীপ্তি তপনকে বাগান করার নেশায় পেয়েছে। নানা রকম সবজি আর ফুলে ফুলে মনোরম হয়ে উঠেছে জায়গাটা। পূবে পাঁচিলের ধারে বড় একটা কাঁঠাল গাছ। বাড়িতে ঘর বেশি নেই। গোটা দক্ষিণ দিক জুড়ে বিশাল এক গোল বারান্দা। তাদের শ্যামবাজারের দম চাপা ভাড়া বাড়ির তুলনায় এই বাড়িতে আলো বাতাস অনেক অনেক বেশি। রমিতা বারান্দায় একলা বসে তার প্রিয় কুকুরের গা থেকে পোকা বাঁধছিল। 3 বছরের ছোট্ট জার্মান স্পিচ, ধবধবে সাদা। রমিতাই আদর করে নাম রেখেছিল ভক্তপ্রসাদ। তার বিয়ের পর ভক্তপ্রসাদ বেশ রোগা হয়ে গেছে, নোংরাও। ঘন লোমের আড়ালে লুকিয়ে থাকা কালো পোকা সহজে বার করা যায় না। 2 আঙুলের নখে টিপে টেনে বার করতে হয়। একটু অন্যমনস্ক হলেই পোকারা পালিয়ে যায় সে তরণ্যে। প্রমিতা হুম হুম করে ঘর থেকে বেরিয়ে এলো। তার কাঁধ অবধি কোঁকড়ানো চুল ফুলে ফেপে আলুথালু। নাইটির ওপরে 2টো বোতাম খোলা। পিঠ বেয়ে ঝুলছে তার মেয়ে টুকি। সে আদিবাসী রমণীর মতো সারাক্ষণ পিঠে মেয়ে নিয়ে ঘোরে। ওইটুকুনি 1 বছরের মেয়ের ওজন এত বেশি যে তাকে কোলে নিয়ে ঘোরার জন্য রীতিমতো শক্তির দরকার। রমিতার সামনে এসে ধপ করে মাটিতে বসলো প্রমিতা। আজকেই কেন যাচ্ছিস রে? আর 2-1 দিন থাক না। রমিতা মুখ তুলে দিদির দিকে তাকালো। সে এখন প্রায় সম্পূর্ণ স্বাভাবিক। তার চোখের কোণে আর কালি নেই। কথায় কথায় বুকে আর বাজ পড়ে না। পুরনো রূপের দীপ্তি ছাপিয়ে সে এখন আরো বেশি আকর্ষণীয়। লেসের কাজ করা হালকা নীল নাইটিতে সে উর্বশীকেও হার মানায়। ভক্তপ্রসাদকে আদর করে মুখে ছদ্ম করুণ ভাব ফোটালো রমিতা। যেতেই হবে রে, জরুরি কাজ আছে। মারবো 1 থাপ্পড়। 2 দিন পলাশকে না দেখেই প্রাণ আইঢাই করছে না। আমি বলে দিচ্ছি রুমু, বর নিয়ে বেশি আদিক্ষেতা করিস না। ওরা তার যোগ্য নয়। 1 নম্বরের বেঈমান সব। কেন রে? মিহিরদা তোকে লুকিয়ে ডেটিং ফেটিং করছে নাকি? ধুর, পাল পাল বিকিনি পরা মেয়ে দেখতে হবে বলে ভয়ে সি সাইডে যেতে চায় না। যত হুজ্জুতি বউয়ের ওপর। বাড়িতে থাকলে সিগারেটের ছাইটা পর্যন্ত নিজে উঠে ফেলে না। শুধু হাঁকাহাঁকি। মিতু, অ্যাস্ট্রাটা নিয়ে এসো তো। বলতে বলতে প্রমিতা আচমকা জড়িয়ে ধরল বোনকে। সন্টু মন্টু, তুই আজ যাস না প্লিজ। রমিতার বুকের একটা চাপা উত্তেজনা গড়গড় করছিল। আজ এই রিপোর্টটা নিয়ে আসবে পলাশ। হে ভগবান,
সন্দেহটা যেন মিথ্যে হয়। রমিতা একবার ভাবলো কথাটা বলে ফেলে দিদিকে। পরক্ষণে মন বদলেছে। না রে দিদি, আজ যেতেই হবে, সত্যি কাজ আছে। টুকি হাত বাড়িয়ে ভক্তপ্রসাদের লোম ধরে টানছে। থপ থপ দুপা এগিয়ে একেবারে মুখ হাত ঢুকিয়ে দিল। মুহূর্তে দুই বোন সেই দিকে মনোযোগী। রমিতা টুকিকে কোলে টেনে নিতেই গড়গড় করে উঠেছে ভক্তপ্রসাদ। প্রমিতা হেসে লুটিয়ে পড়ল। ও মা, কি হিংসুটে রে! রমিতা টুকির গালে চুমু খেলো। মানুষের সঙ্গে থাকতে থাকতে মানুষের মতোই অভ্যেস হচ্ছে আর কি। প্রমিতার মাথায় সব সময় কোনো না কোনো পরিকল্পনা চলছে। এক চিন্তা থেকে আর এক চিন্তায় যেতে তার সময় লাগলো না। তুই তো বিকেলে চলে যাবি, চল না এখনই পার্লার থেকে ঘুরে আসি। সুপার মার্কেটে নতুন একটা বিউটি পার্লার খুলেছে শুনলাম, ফেসিয়াল করে আসি চল। আমার চুলটাও একটু ট্রিম করাতে হবে। বারাসাতে? ইস, তোর কি টেস্ট হয়েছে রে দিদি, আমি এখানে মরে গেলেও করব না। 8 মাসে অনেক বদল হয়েছে দেখছি। ছিলি তো শ্যামবাজারের শশীকলা, বালিগঞ্জে গিয়ে অমনি বালিগঞ্জের বিবি। বালিগঞ্জ নয়, টালিগঞ্জ। আর আমি বিউটি পার্লারে যাই ভবানীপুরে, শ্বশুরবাড়ির বান্ধবীর পার্লারে। দারুণ থার্মোহার্ব করে। বলিস তো তোকেও একদিন নিয়ে যেতে পারি। আমার শাশুড়ির যারাও সব ওখানে যায়। অদ্দূর? আচ্ছা, ওইদিকে কি একটা বড় মার্কেট হয়েছে না? ডিফারেন্স স্টেটের দোকানপাট আছে, ভালো শাড়ি পাওয়া যায়। তৃষ্ণা লাঞ্চ বার এসে ওখান থেকে দুর্দান্ত দুটো বোমকাই আর নারায়ণপেট কিনে নিয়ে গেছে। কোলে টুকিকে নিয়ে রমিতা ঝকঝকে সবুজ মোজাইকের মেঝেতে পা ছড়িয়ে দিল। সকালে লুচি খেয়ে এখনো কেমন গাটা গুলাচ্ছে। একটা ছোট্ট ঢেকুর তুলল। রমিতা বলল, তুই কি দক্ষিণাপনের কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, ওই রকম কি একটা নাম, ওটা ভবানীপুরে না? দিদির অজ্ঞতায় মজা পেল রমিতা। তার দিদি মিহিরদার সঙ্গে 3টে মহাদেশের অনেকখানেই ঘুরে ফেলেছে, কিন্তু কলকাতাটা মোটেই ভালো করে চেনে না। হাসতে হাসতে বলল, ভবানীপুরে নয়, ঢাকুরিয়ায়। প্রমিতা সঙ্গে সঙ্গে ছক কষতে শুরু করে দিয়েছে। ওখান থেকে তোর শাশুড়ির বিউটি পার্লার কত দূর? তেমন দূর নয়। তাহলে চল, খেয়ে উঠে বেরিয়ে পড়ি। একটা ট্যাক্সি নিয়ে সোজা আগে তোর দক্ষিণা বনে যাই চল, কয়েকটা ভালো শাড়ি কিনতে হবে। রমিতা সংশোধন করে দিল, বন নয়, পন। দক্ষিণাপন। ওই হলো। প্রমিতা সিদ্ধান্ত নিয়ে বলল, চল, আজ না হয় মানিকতলাতে থেকে যাব। রমিতা আমতা আমতা করল, কিন্তু আমার যে বাবার সঙ্গে যাওয়ার কথা। বাবা আর কি করবে? বিউটি পার্লারের বাইরে বসে থাকবে? কোনো দরকার নেই। তুই ভবানীপুরে থেকে একা শ্বশুরবাড়ি ফিরতে পারবি না। প্রমিতা জেট প্লেনের গতিতে পরিকল্পনা ভাসতে পারে, রকেটের গতিতে সিদ্ধান্ত নিতে পারে, আলোর গতিতে একাই হিল্লি দিল্লি করে বেড়াতে পারে। বারাসাত থেকে ঢাকুরিয়া, ঢাকুরিয়া থেকে ভবানীপুর, ভবানীপুর থেকে মানিকতলা। কিন্তু রমিতা তো প্রমিতা নয়। 2 মাস আগে হলেও না হয় কথা ছিল, এখন প্রশ্নই আসে না। পলাশের সঙ্গে সম্পর্ক আবার বেশ সহজ হয়ে এসেছে। সে হয়তো কিছু মনে করবে না, কিন্তু পলাশের বাবা মা? রমিতার বুক ধুকপুক করে উঠল। সন্দেহটা আবার খচখচ করে উঠেছে। হে ভগবান, যেন মিথ্যে হয়। প্রমিতা প্রখর বুদ্ধিমতী, বোনের মুখ থেকেই সে দ্বিধাটা অনুমান করে নিয়েছে। মমতা মাখায় গলায় বলল, ভাবিস না, আমি তোকে তোর শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়ে আসবো। বেলা বাড়ছে ক্রমশ। কাঁঠাল পাতার ফাঁক দিয়ে শ্রাবণের লাজুক সূর্যের আলো সংকেত পাঠাচ্ছে। তপন হুইল ছিপ নিয়ে কাক ভরে বেরিয়ে গেছে, এখনো তার দেখা নেই। কাল রাতে 2 মেয়ের সঙ্গে বাজি হয়েছে। মেয়েদের নিজের হাতে ধরা মাছ খাওয়াতে না পারলে সে বুঝি এবেলা আর ফিরবেই না। টুকি রমিতাকে ছেড়ে চলমল পায়ে কখন ভিতরে চলে গিয়েছিল। দীপ্তি নাতনির হাত ধরে বেরিয়ে এসেছে, তার চিন্তিত চোখ ঘুরে ফিরে গেটের দিকে। প্রমিতা মাকে বলল, আমি দুপুরে রুমুর সঙ্গে বেরোবো ভাবছি। কিছু মার্কেটিং সেরে রুমুকে ওর শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়ে
আজ মানিকতলায় থেকে যাব। তুমি এক রাত্রে টুকিকে সামলাতে পারবে না? টুকির তেমন বিশেষ বায়নাক্কা নেই, দাদু দিদার সঙ্গে ভালো ভাব হয়ে গেছে। মাকে ছেড়ে দিব্যি থাকতে পারবে। তাকে নিয়ে ভাবছিল না দীপ্তি, অন্য ভাবনায় তার কপালে ভাঁজ পড়েছে। তোর রুমুকে পৌঁছতে যাওয়ার কি ঠিক হবে? তোমরা কি মা সবসময় এমন ভাব করে আছো যেন রুমি চুরি করতে গিয়ে ধরা পড়েছে? দীপ্তি ভয়ে ভয়ে বড় মেয়ের দিকে তাকালো। তার গায়ের রং অসম্ভব ফর্সা, গরম ছোটখাটো রোগাটে, বড় বড় টানা চোখে তার সর্বদাই ত্রাস লেগে থাকে। প্রমিতা উত্তেজিত মুখে বলল, হয়েছেটা কি শুনি? কি এমন হয়েছে? কয়েকটা হুলিগান রাস্তায় রুমুর সঙ্গে অসভ্যতা করেছিল, তাই তো? নোংরামি তো তারা করেছে, ধরাও পড়েছে, অ্যান্ড দে উইল বি পানিশড। ওভার। এতে এত ভেঙে পড়ার কি আছে? দীপ্তির দীর্ঘশ্বাস পড়ল। এ তো আর তোমার কানাডা আমেরিকা নয়, এ হলো ভারতবর্ষ। এদেশে মেয়েদের যে কত যন্ত্রণা। রাবিশ। ও দেশেও মেয়েরা এমন কিছু সুখে নেই। রেপ মলেস্টেশন তো ওখানে মুড়ি মুড়কি। যে দেশ যত অ্যাডভান্সড, মেয়েদের অবস্থা সেখানে তত বেশি খারাপ। জানো, ইউএসএতে ঘটা করে রেপ ক্লক লাগানো হয়েছে। কি না সারা দেশের যত রেপ হবে ঘড়ি তার হিসেব দিতে থাকবে। কি ঘেন্না। তা হোক, ও দেশে কেউ এসব নিয়ে তেমন মাথাও ঘামায় না, কাদাও ছেটায় না। সব দেশই এক মা। রেপড মেয়েদের ওখানেও কিছু দেবী জ্ঞান করা হয় না। তফাৎ এইটুকু, ও দেশের মেয়েদের সাহস একটু বেশি, তাই একটু বেশি প্রোটেস্ট করে। এই যা, এখানেও দরকার হলে রুমু কোর্টে গিয়ে ছেলেগুলোর মুখে ছামা ঘষে দিয়ে আসবে। কিরে রুমু, পারবি না? রমিতার রক্তপ্রবাহ দ্রুত হলো। চোখের সামনে শ্রবণা সরকার উন্মত্তের মতো একটা ভারী ব্যাগ ঘুরিয়ে চলেছে, আঘাত হানছে। দীপ্তির মুখে ছায়া ঘনালো। ওর শ্বশুরবাড়ির লোকেরা যেতে দিলে তো? যা ওদের টনটনে বংশগরিমা। ওরা পিকচারে আসছে কোত্থেকে? এটা এন্টায়ারলি রুমুর প্রবলেম। বড়জোর বলা যায় রুমু আর পলাশের প্রবলেম। তেমন ট্যান্ডাই ম্যান্ডাই করলে পলাশ ও বাড়ি ছেড়ে দিক। ইঞ্জিনিয়ার ছেলে, ভালো রোজগার করে, দিব্যি থাকবে দুজনে। রমিতার এতক্ষণে হাসি পেল। পলাশ বাবা মার মুখের ওপর কথা বলবে? নিজেকেই কি শাসন করার ক্ষমতা আছে পলাশের? টুকি গ্রিলের ধারে গিয়ে তা 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 করে চিৎকার করছে। তপনকে দেখেই তার এই উল্লাস। তপনের এক হাতের দড়িতে ঝোলানো বড় রুই মাছ, অন্য হাতে হুইলছি। বিকট হেরে গলায় গান গাইতে গাইতে আসছে সে। তুমি মোর পাওনাই পাওনাই পরিচয়। প্রমিতা দৌড়ে গিয়ে বাবার হাত থেকে ছিনিয়ে নিল মাছটা। মাছটার গায়ে হাত বুলিয়ে চিৎকার করে উঠল, তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো, এটা বরফের মাছ। তপন বেশ লম্বা চওড়া, নাক চোখ মুখ গ্রিক ভাস্কর্যের মতো কাটা কাটা। একসময় সে ময়দান কাঁপিয়ে ফুটবল খেলেছে, স্টেট ট্রায়ালেও ডাক পেয়েছিল। ব্যাংকের চাকরিটাও তার খেলার দৌলতেই। শক্ত সামর্থ্য পেটানো শরীর কাঁপিয়ে হেসে উঠল তখন। ধরে ফেললি? এখনো ঠান্ডা ভাবটা যায়নি না রে? দুলালকে কত করে বললাম মাছটা আরেকটু জলে ভিজিয়ে রাখ, তুমি এতক্ষণ বসে থেকে মাছ ধরতে পারলে না? সমিতার জল তরঙ্গের মতো হাসছে। নিশ্চয়ই পুকুর পাড়ে বসে গান গাইছিলে, এসো এসো আমার চারে এসো। মাছেরাও চালু হয়ে গেছে রে, আজকাল আর স্ট্যান্ডার্ড চার খেতে চায় না, এবার থেকে চাউমিন আর রোলের কুচি নিতে হবে। হা হা। দীপ্তি মাছ নিয়ে ভিতরে চলে গেল। তপন নাতনিদিকে শূন্যে ছুঁড়ে দু হাতে লুফে নিচ্ছে। টুকি বেজায় খুশি। এই ধরনের খেলাই তার বেশি প্রিয়। সে অনবরত বলে চলেছে তা 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 তা। বার কয়েক লোফালুফি করার পর তপন ধপ করে চেয়ারে বসে পড়ল। দাঁড়া রে বেটি, একটু জিরিয়ে নি। কি খাওয়াস রে মিতু টুকটুকিকে? যা সলিড হয়েছে। প্রমিতা বলল, ও দেশের সিরিয়াল খুব ভালো, খাবারে ওরা ভেজাল দেয় না। সেই জন্যই তো মিহিরকে বলি এদেশে ফেরার আর নামই করো না। না বাবা, তুমি একদম ওকে উস্কিও না। আমি বলে দেশে পালিয়ে আসতে পারলে বাঁচি।
রমিতা বাবার পাশে চুপটি করে বসেছিল। এখনো বাবার পাশে বসে থাকলে এমন একটা প্রশান্তি আসে। সে ঠোঁট উল্টালো। বিদেশে থাকলে ওই রকম সবারই একটু দেশের জন্য প্রাণ কাঁদে। একবার ওখানে থাকা অভ্যেস হয়ে গেলে এখানে এসে টিকতে পারবি? যা হরেবল অবস্থা এখানকার। যে অবস্থাই হোক, মেয়ের বয়স 10 বছর হলে আমি আর ওদেশে নেই। চোখের সামনে দুধের মেয়ে নাচতে নাচতে বয়ফ্রেন্ড নিয়ে ডেটিং করতে বেরিয়ে যাবে, আর আমি সেই মেয়েকে পিল গিলিয়ে যাব? অসম্ভব। রমিতা ভুরু নাচালো। মিহিরটা যদি না আসতে চায়, ওর ঘাড়ে কটা মাথা আছে আমাকে ছেড়ে থাকবে? মিহিরদাটা কি ভালো। রমিতার বউ চিনচিন করে উঠল। পলাশ আরো বেশি হেরে যাচ্ছে মিহিরদার কাছে। তপনেরও ভাবনাও রমিতার মন ঘন ঘন বদলায়। সে বলল, সেই ভালো। বিদেশ বিভুয়ে কেন পড়ে থাকবি? এবারেই আমি মিহিরকে খোঁচাতে শুরু করছি। জলো হাওয়া শুরু হলো। দুদিন অবসরের পর বর্ষার সৈনিকরা উর্দি পরে সার সার জড়ো হচ্ছে আকাশে। প্রমিতা ঝামর চুল পাকিয়ে বড়ি খোপা করে ফেলল। বড্ড উড়ছে। বোনকে বলল, জানা বাবার জন্য একটু কফি করে আন না, আমার জন্যও আনিস। প্রমিতা উঠে যেতে প্রমিতা তার বাবার কাছে ঘেঁষে বসল। তপনকে সবিস্তারে শোনাচ্ছে আজকের কর্মসূচি। তপন চেয়ারে হেলান দিয়ে ভাবলো একটু, তারপর কাঁধ ঝাঁকিয়েছে। তুই রুমুকে নিয়ে যাবি বলছিস? যা, বলিস তো আমিও সঙ্গে যেতে পারি। আচ্ছা বাবা, ব্যাপারটা কি বলতো? মা বলছিল পলাশ নাকি চায় না রুমু কোর্টে সাক্ষী দিতে যাক। তপন হতাশভাবে হাত উল্টালো। কোর্ট সমন পাঠালে না গিয়ে পার পাবে? কোর্টের হুকুম ঘোড়ার ঝর্ণার ধার অব্দি যেতে পারে, কিন্তু জল খাবে কিনা সেটা তো ঘোড়ার ব্যাপার। জোরে কথা বলা তপনের মজ্জাগত অভ্যাস। ভিতরের দিকটা একবার দেখে নিয়ে সে প্রাণপণ চেষ্টায় গলা নামালো। পলাশকে নাকি কারা ভয় দেখিয়েছে। কোর্টে গিয়ে রুমু যেন বলে কাউকে চিনতে পারছে না। কে জানে বাবা সত্যি না মিথ্যে। আমাদের ধারণা পলাশ ডজ করছে। ভয় দেখানোটা ফলস। নিজেই আর এগোতে চায় না। প্রেস্টিজ। একই রকম কথা। প্রমিতা ভীষণ বিরক্ত হলো। রুমু জানে? বোধহয় না। আমাকে তো কিছু বলেনি রুমু। বাহ, রুমুর মান সম্মান পলাশের মান সম্মান নয়? রুমু কি আমাদের ফেল না? তেমন হলে চলে আসুক, ওখানে থাকতে হবে না। দেখি বাচ্চাদন তারপর কি করে। তপনের গলা ভারী হলো। তুই এসেছিস বলে তাও দুদিন মেয়েটা একটু হাসি মুখ দেখতে পেলাম। অত জলি মেয়ে সবসময় সাজতো গুছতো বেড়াতো ঘুরতো, এটা কিনছে সেটা কিনছে। একদিনে সেই মেয়ে। এটা আবার রুমুর বেশি বাড়াবাড়ি। তোর কি রে? তুই তো বুক ফুলিয়ে ঘুরে বেড়াবি। তোমরাও ওকে বড় ফুলটুসি করে মানুষ করেছো বাবা। শ্রবণা সরকারকেই দেখো না, সেও তো আমাদের মতো ঘরেরই মেয়ে। আমার যদি রক্তের জোর থাকতো, আমি ওই ছেলেগুলোকে দেখে নিতাম। তপন গলা চড়াতে গিয়েও সামনে নিল। এখানে তোর মা আছে, এসেও অনেক আহাও হু করে গেছে। আমাকে ঘাঁটাতে সাহস পায়নি। ভেবেছিলাম একবার ওই শ্রবণা মেয়েটার বাড়ি যাব। রুমুর কথা মনে করেই নিজেকে আটকালাম। ওর শ্বশুর বাড়ি যখন চায় না, যদি ওর কোনো ক্ষতি হয়ে যায়। রুমুনা শোভনার সঙ্গে আর যোগাযোগ করেনি। রমিতা দুহাতে কফি মগ নিয়ে দরজায় দাঁড়িয়ে, তার চোখ বিস্ফারিত। লালচে মুখে এক বিন্দু রক্ত নেই। হা ভগবান, এখানেও তাকে নিয়ে ফিসফাস। পার্লার থেকে বেরিয়ে এবারও আফসোস হলো রমিতার। কিছুতেই মুখ ফুটে গাছপালার নির্যাসে তৈরি তার মুখটাকে চাইতে পারল না। মুখ না মুখোশ, যাই হোক, তারই তো মুখের ছাপ। কি চমৎকার কায়দা করে মুখে লেপে দেয় লেইটা। শুকিয়ে গেলে নিপুণ কৌশলে চরচর করে উঠে আসে শুকনো ভেষজ মুখোশ। ওই মুখোশে লেগে থাকে রোমকূপের প্রতিটি ময়লার কণা। মুখ হয়ে ওঠে আরো চকচকে মসৃণ। একটা ছোট্ট নির্যাশ্বাস জমালে ধরল রমিতার বুকে। জীবনটাও যদি এরকম হতো। লেপে দেওয়া কলঙ্ক শুকিয়ে যাওয়ার পর চরচর করে টেনে তুলে নিত কোনো নিপুণ জাদুকর।
জীবন ফিরে আসতো আরো গাঢ় উজ্জ্বলতায়। প্রমিতা বোনের শ্বশুরের বান্ধবীর সঙ্গে হাত মুখ নেড়ে কথা বলছে। তিনিও কানাডা প্রবাসী খদ্দর পেয়ে আহ্লাদে টগমগ। তার পরিচর্যা করা প্রৌঢ়া মুখে ফেলেছে বেড়াচ্ছে লাস্য। নিখুঁত প্লাক করা ভুরুতে আইলাইনার রঞ্জিত চোখে ব্রিড়ার আভাস। বব কাট চুলে হিল্লোল তুলে সে বলল, আবার এসো কিন্তু। মহিলার কচি কচি হাবভাব থেকে দুই বোন বাইরে এসে হেসে কুটিপাটি। রাস্তার লোকজন তাদের ঘুরে ঘুরে দেখছে। প্রমিতার ভ্রুক্ষেপ নেই। সে আজ মন ভরে বাজার করেছে। বেশ কিছু শাড়ি আর ড্রেস মেটেরিয়াল, টুকিটাকি বাহারি ঘর সাজানোর জিনিস। দিলদরিয়া মেজাজে বোনের জন্য একটা দামি পছমবল্লি শাড়ি, মা শাশুড়ির জন্য তাঁত সিল্ক। গাদা খানেক প্লাস্টিক ব্যাগের ভারে সে একটা ডান দিকে হেলে পড়ছে, একবার বাঁদিকে, আর একটা চিলড্রেন্স পার্কের ঢেক কুচকুচের মতো। দুপুর থেকে বেশ কয়েক দফা ছমছমে বৃষ্টি হয়ে গেছে। এখনো বাড়ি কণা পরাগ রেণুর হয়ে উঠছে বাতাসে। ভিজে পিচের ওপর হীরের কুচির মতো রাস্তার আলোর বিচ্ছুরণ। সন্ধ্যা ঘন। এত ঘুরোঘুরি করেও প্রমিতার ক্লান্তি নেই। হাজরা মোড়ে এসে সে বলল, এই মেট্রোতে যাবি? কলকাতার মেট্রো রেল এত সুন্দর। রমিতা সজোরে মাথা ঝাঁকালো দুদিকে। না না না, ট্যাক্সিতে চল। ট্যাক্সিওয়ালা প্রমিতার সঙ্গে সুবিধা করতে পারল না। সে উত্তরেও যাবে, দক্ষিণেও যাবে। ট্যাক্সিতে বসে পাহাড়ি স্রোতস্বিনীর মতো অবিরল কলকল করে চলেছে প্রমিতা। তার স্বামী কত উদাসীন, বউয়ের জন্য একটা পারফিউম পর্যন্ত কিনে আনে না। শ্বশুর শাশুড়ি আবার কানাডায় যাওয়ার বায়না ধরেছে। প্রমিতার ইচ্ছে এবার নিজের মা বাবাকে নিয়ে যাওয়ার। কলকাতায় আসার সঙ্গে সঙ্গে যা ননদরা কিভাবে কসমেটিক্সগুলো হাতিয়ে নিল। দেশে আসার আগে তারা আলাস্কা বেড়াতে গিয়েছিল। কি ঠান্ডা, কি ঠান্ডা, বরফের মরুভূমি। মিহিরের খুব ইচ্ছে টুকিকে এখনই সাঁতার শেখাবে। প্রমিতা রাজি নয়, ইত্যাদি ইত্যাদি। অজস্র শব্দমালা জলপ্রপাতের উচ্ছ্বাস নিয়ে রমিতার কানে আছড়ে পড়ছিল, ছেত্রে যাচ্ছিল। দু চারটে হুঁহা ছাড়া রমিতা শব্দহীন। দিদিটা কি সুখী, দিদিটা কি সুখী। রাসবিহারী মোড়ে ট্যাক্সি আটকে রয়েছে অনেকক্ষণ। ট্যাক্সি জ্যাম। প্রমিতা ছটফটে চোখ ট্যাক্সির বাইরে। উফ, কলকাতায় কি মানুষ বেড়ে গেছে রে। রমিতা জানলা দিয়ে মুখ বাড়িয়ে দিল। যাদিকের ফুটপাত ধরে ওটা কে হাঁটছে? শ্রবণা সরকার না? ঘন নীলের ওপর সাদা টিপটিপ কামিজ, সাদা সালোয়ার, সাদা ওড়না। হ্যাঁ, শ্রবণাই তো। সঙ্গে একটা লম্বা ছেলে। দুজনে বেশ ঘনিষ্ঠভাবে কথা বলতে বলতে হাঁটছে। হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে রমিতাদের ট্যাক্সির দিকেই। রাস্তা পার হওয়ার সময় চোখ দুটো কি রমিতাকে ছুঁয়ে গেল। রমিতা চিৎকার করে ডাকতে ইচ্ছে করলো, শ্রবণাদি, আমি রমিতা। শ্রবণাদি, আমি এদিকে। শ্রবণাদি। কণ্ঠে কোনো স্বরই ফুটল না। গলা শুকিয়ে কাঠ। নারীর গতি অস্বাভাবিক চঞ্চল। শ্রবণা হারিয়ে গেল জনরান্নে। রমিতা ট্যাক্সির সিটে মাথা রাখল, হাঁপাচ্ছে অকারণে। প্রমিতা খেয়ালই করল না বোনকে। ট্যাক্সি স্টার্ট দিতে সেও হেলান দিয়েছে সিটে। বাবা, বাঁচলাম। গলফ ক্লাব অ্যাভিনিউ এগিয়ে আসছে। প্রমিতা বলল, অনেক রাত হয়ে গেছে রে, 8টা বাজে। আমি কিন্তু নামছি না। রমিতা শিথিল চোখে দিদির দিকে তাকালো। সেও ঠিক চাইছিল না প্রমিতা নামুক। দিদির সঙ্গে এত রাতে ফেরাটা কি মেনে নেবে সবাই কে জানে। মুখে তবু বলল, একবার অন্তত নাম, মুখ দেখিয়ে চলে যাবি। প্রতিটা থমকালো। আমি না নামলে তোর অসুবিধা হবে? না না, তা কেন? ওরা এমনিতে মোটেই তেমন খারাপ লোক না। রমিতা সামান্য অপ্রস্তুত হলো। তোকে দেখলে শ্বশুরি খুশিই হবে। আজ থাক, যাওয়ার আগে একদিন দেখা করে যাব। ডেফিনিট। তুই একটু বুঝিয়ে বলে দিস। রমিতাকে ছেড়ে দিয়ে ব্যাক করে বেরিয়ে গেল ট্যাক্সিটা। শাড়ির প্যাকেট হাতে রমিতা দোতলায় উঠল। সহসা হাঁটুতে যেন জোর পাচ্ছে না সে। কদিন ধরে জমে থাকা সংশয়ের চরকি খেতে শুরু করেছে আবার। আঙুলের প্রবলেমটা ছুঁয়ে
আশ্বাস পেতে চাইল রমিতা। হে ভগবান, সন্দেহটা যেন মিথ্যে হয়। পলাশে মার সঙ্গে বসে টিভি দেখছিল। বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা, মনে হয় লীনা অশোক নেই। রমিতার পায়ের শব্দে দুজনেই ঘাড় ঘুরিয়েছে। রমিতার শাশুড়ির সামনে এসে দাঁড়ালো। দিদি নামিয়ে দিয়ে গেল। দেখুন কি সুন্দর একটা শাড়ি কিনে দিয়েছে আমাকে। বাক্স খুলে শাশুড়ি উল্টে পাল্টে দেখলো শাড়িটা। নরম গোলাপি জমির ওপর চকলেট রঙের নকশা। বাহ, কত নিল? 1400। ডিসকাউন্ট দিয়ে 1200 টাকা। খুব সুন্দর হয়েছে। তা দিদি উঠলো না কেন? মানিকতলায় ফিরবে তো, আসবে এর মধ্যে একদিন। তুমি আরো 2-1 দিন ওখান থেকে এলেই পারতে। কত দূর থেকে দিদি এসেছে। শাশুড়ি খুব মিষ্টি করে হাসল। পলাশের চোখে চোখ পড়ে গেল রমিতার। দ্রুত সন্দেহটার উত্তর খুঁজল পলাশের মুখে। বুঝতে পারল না। স্টার টিভিতে বিদেশি চিত্রতারিকাদের বিচিত্র জীবনযাপনের দৃশ্য দেখাচ্ছে। শাশুড়ির চোখ আবার সেই ঐশ্বর্যের অপরূপ প্রদর্শনীতে মগ্ন। 2-1 সেকেন্ড সেদিকে তাকিয়ে রমিতা নিজের ঘরে এলো। পলাশও পিছন পিছন এসেছে। রমিতা কোনো প্রশ্ন করার আগেই তাকে পাচা কলা করে তুলে নিল শূন্যে। বন বন করে দুপাক ঘুরিয়ে যুগ্ম শরীর গড়িয়ে পড়েছে বিছানায়। রমিতা কোনো রকমে নিজেকে মুক্ত করল। কি করছোটা কি? দরজা খোলা রয়েছে না? মা বসে আছেন। পলাশ তাড়াতাড়ি উঠে দরজা ভেজিয়ে আবার বিছানায় এসে বলল, উফ, যা ঘাবড়ে দিয়েছিলে। কতক্ষণ থেকে তোমার জন্য বসে আছি। আজ তুমি না ফিরলে সারা রাত আমি বারান্দায় বসে থাকতাম। রমিতার পাশ ফিরে আতশোয়া হলো। ড্রিম 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 ড্রিম। রিপোর্ট এনেছো? কি মনে হয়? রমিতার 8 ফোঁটা রজনীগন্ধার মতো আঙুল নিয়ে খেলা করছে পলাশ। এনেছি গো, এনেছি। ড্রিম 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 ড্রিম। কি বলছে রিপোর্ট? পলাশ রমিতার চোখে গাঢ় দৃষ্টি রাখল। এখনো উত্তর পাওনি? রমিতার শরীরটা শিথিল হয়ে গেল। পলাশ আদরে আদরে অস্থির করছে তাকে। কি হবে গো, ছেলে না মেয়ে? সন্দেহটাই সত্যি হলো। হে ভগবান, এনিবডি ইজ ওয়েলকাম। পলাশ তরল ভাবে বলে চলেছে। তবে মেয়ে হলে আমার বেশি ভালো লাগবে। রমিতা চোখ মুছে মেনে নেওয়ার চেষ্টা করছে ভবিতব্যটাকে। পলাশ ভাবছে তার আদর উপভোগ করছে রমিতা। কি গো, কথা বলছো না যে? তোমার কি চাই? মেয়ে হলে কি আবার রমিতা নাকি শ্রবণা সরকার? রমিতার ঠোঁট অল্প ফাঁক হলো। ছেলে হওয়াই তো ভালো। তোমার ছেলে ভালো লাগে? মন্দ কি, বেশ টানপিটে হবে, হাতে পায়ে দোষী, গুন্ডা গুন্ডা। তুমি খুব গুন্ডা ভালোবাসো না? পলাশ ফিকফিক হাসছে। রমিতা মুহূর্তের জন্য নিথর। পলাশ বুঝলেও কথাটা বলা ঠিক হয়নি। বউকে সহজ করার জন্য ঠোঁটে পলকা চুমু খেলো। ঠাট্টাও বোঝো না। আজকাল ছেলে মেয়ে সবই সমান। চাও তো টেস্ট করিয়ে নিতে পারো। আগে থেকেই জেনে যাবে ছেলে হবে না মেয়ে হবে। রমিতার চোখ পলাশকে ভেদ করে জানলার দিকে চলে যাচ্ছে। হিসেবটা আরেকবার মেলাতে চাইছে রমিতা। নড়বড়ের স্বরে প্রশ্ন করল, এক্সপেক্টেড ডেট কিছু দিয়েছে ডাক্তার? পলাশ রমিতাকে ছেড়ে দিয়ে দাঁড়ালো। বলল তো, এই 2 উইক চলছে। রমিতা মনে মনে বলল, জানি জানি। এক্সপেক্টেড ডেটও তো দিল একটা। কত তারিখ যেন? পার্স থেকে এক গোছা কাগজ বের করে প্রেসক্রিপশন খুঁজছে পলাশ। সময়ের উল্টো স্রোত চলতে শুরু করলো রমিতার মন। তার হিসেবটাই ঠিক, 8 উইক। তার মানে টালিগঞ্জের ঘটনার 7 দিন পরে। পলাশ কাগজটা দেখে নিয়ে টেবিলে রাখলো। এন্ড অফ ফেব্রুয়ারি 27। রমিতা শুনতে পেল না। ওই সময়ে একদিনই তো শুধু। অপমানের রাতটা ঝাঁকাচ্ছে নতুন করে। রমিতার চোখ জানলা পেরিয়ে বহু দূরে ভেসে গেল। এইসব নিমগ্ন ক্ষণে রমিতার সৌন্দর্য কেমন অপার্থিব হয়ে যায়। সে যখন তার মানবী থাকে না, হয়ে ওঠে এক অচিন পাখি। তার দিকে শুধু নির্নিমেষে তাকিয়ে থাকা যায়, ছোঁয়া যায় না। যেন স্পর্শ করলেই মিলিয়ে যাবে স্বপ্নের মতো। পলাশ আর তার হদিশ পাবে না কোনো দিন। পলাশ সম্মোহিতের মতো এগিয়ে এসে ঝুঁকেছে। কি ভাবছো? এই এই
যে আসছে তার কথা, আমাদের ভালোবাসার সন্তানের কথা। রমিতার হৃদয়ে শরদের তার ছিঁড়ে গেল। সেই রাত্রে কি ভালোবাসার অস্তিত্ব ছিল কোথাও? সন্তান আসছে নেহাতির জৈবিক নিয়মে, রমিতার ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগার তোয়াক্কা না করে। কি নিষ্করুণ সৃষ্টির এই নিয়ম! হেডমিস্ট্রেসের ঘরে ঢুকতে গিয়ে দাঁড়িয়ে পড়ল ঝিনুক। ভিতরে এক গাট্টা গট্টা চেহারা লোক বসে আছে। বছর 35 বয়স, মাথায় চুল কুচি কুচি করে কাটা। সুনিতা ডাকলো, আয়, চিনি শেখে, তোর ক্লাসের যুধাজিদের বাবা। এর একটা কমপ্লেন আছে। খিদে পেট চিনচিন করছে ঝিনুকের। সকালবেলা বাবা মার সঙ্গে কথা বলতে গিয়ে এত দেরি হয়ে গেল, কিছু খেয়ে বেরোনো হয়নি। 3 দিন ধরে রোজ রাত 12টা নাগাদ একটা ভুতুরে ফোন আসছে। 2 দিন বাবা ধরেছে, 1 দিন মা। ধরার সঙ্গে সঙ্গে কেটে যায় ফোনটা। ঝিনুক পাত্তা দিতে চায়নি। বাবা মার দুশ্চিন্তা দেখে শুধু একবার বলেছিল, চাও তো থানায় গিয়ে জানিয়ে আসতে পারি। বাবা মার উত্তেজনা তাতে বেড়ে দ্বিগুণ। সুনিতা জিজ্ঞাসা করলো, কার তোর ক্লাসে কি হয়েছিল? কি হয়েছিল? ঝিনুক চট করে মনে করতে পারল না। তীব্র খিদের সঙ্গে হালকা ঘামের মতো লেপে আছে উদ্বেগ। মাথাটা তার ঠিক মতো কাজ করছে না। তুই নাকি কাল লাস্ট পিরিয়ডে বাচ্চাদের খুব মারধর করেছিস, এর ছেলেকে নাকি। ও কথা তো আমি বলিনি ম্যাডাম। হাড়ি মুখো লোকটা নড়ে বসল। আমি বলছিলাম, কাল উনি কি বলেছেন তাতে আমার ছেলে ভীষণ টেরর হয়ে গেছে। কিছুতেই স্কুলে অ্যাটেন্ডেন্স করতে চাইছে না। ইংরেজির ভুলভাল প্রয়োগ শুনে হাসি চাপতে গিয়ে ঝিনুক মনে পড়ে গেল কালকের ব্যাপারটা। শেষ পিরিয়ডে 2টো ছেলে স্কেল নিয়ে মারপিট করছিল। স্কেল কেড়ে যেই না ঝিনুক অন্য বাচ্চাদের লেসনের চোখ বোলাতে শুরু করেছে, অমনি ছেলে দুটো বাঘ আর বুনো শুয়োর, খালি হাতেই লড়াই, আঁচড় কামড়। শেষ পিরিয়ডে এমনিতেই ছেলেমেয়েরা অত্যন্ত চঞ্চল হয়ে ওঠে। কড়া শাসনে না রাখলে কিছুতেই তাদের তখন বাগিয়ে রাখা যায় না। ঝিনুক জোরে কান মুলে দিয়েছিল ছেলে দুটোর। তার জন্য একজনের বাবা স্কুলে ছুটে এসেছে, আর সেই গার্জেনের সামনে কৈফিয়ত চাইছে সুনিতা আন্টি। ঝিনুক ক্ষুব্ধ স্বরে বলল, বাচ্চারা দুরন্তপনা করলে একটু শাসন করতে হয়, সেই অসলায় স্কুলে আসবে না, এ তো ঠিক কথা নয়। ভদ্রলোক ঝিনুকের দিকে তাকালো না। সুনিতাকে বলল, আমার ছেলে বলছিল উনি নাকি বলেছেন তুমি ভীষণ গুন্ডা হয়ে গেছো। তোমার মতো গুন্ডাদের আমি শায়েস্তা করতে জানি। ভদ্রলোকের বাচনভঙ্গিও যথেষ্ট অমার্জিত। ঝিনুকের মাথা গরম হয়ে যাচ্ছিল। বলেছি কি তা হয়েছে তাতে? এবারও ভদ্রলোক সুনিতার উত্তর দিল, আরও অনেক আন্টি তো বকাছকা করেন, আমাকে কখনো ইন্টারফারেন্স করতে দেখেছেন? এমনিতেই এখন বাচ্চারা ওনাকে একটু বেশিই ভয় পায়, বিশেষ করে টালিগঞ্জ মেট্রো স্টেশনে ইনসিডেন্টসটার পর। রাখবে না হাসবে ভেবে পেল না ঝিনুক। সুনিতা ভদ্রলোক বলল, ঠিক আছে, আপনার কথা তো শুনলাম, কাল থেকে ছেলেকে পাঠিয়ে দিন। আমার মনে হয় না আর কোনো প্রবলেম হবে, না হলেই মঙ্গল। আমি উঠি। পার্কে ছেলেরা গিনিপিগ খরগোশের গার্ডেন করেছে, ওপেনিং করতে হবে। ভদ্রলোক চেয়ার ছাড়ল। ছেলের আমার বড্ড প্রেস্টিজে লেগে গেছে। ভয় দেখানো ও একদম টলারেন্স করতে পারে না। ঝিনুকের মুখ চোখ লাল। সুনিতা পেপার ওয়ার্ক নিয়ে নাড়াচাড়া করছে। শুনলি গার্জেনের কমপ্লেন? আপনি 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 ওই সিলি কমপ্লেনটা এন্টারটেন করলেন? একটা অশিক্ষিত অভদ্র লোক। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, শোভনা। আমাদের কাছে গার্জেন্স আর গার্জেন্স, ভদ্র অভদ্র বলে কিছু নেই। ভদ্রলোক কে জানিস? কর্পোরেশনের কাউন্সিলর। দরকার অদরকারে আমার কাজে লাগে। সুনিতা ডেস্ক ক্যালেন্ডারে চোখ রাখল। কমপ্লেনটা আমি ধরছি না, বাট আই মাস্ট সে, তোর কথাবার্তা অ্যাটিটিউড রিসেন্টলি কেমন বদলে গেছে। তুই তো আগে এত রুক্ষ ছিলি না, এত অ্যাগ্রেসিভ। আমি অ্যাগ্রেসিভ? অ্যাগ্রেসিভ মানে কমনীয়তার অভাব। বাচ্চাদের পড়ানোর জন্য কেন মেয়েদের প্রেফার করা হয় জানিস? বাচ্চারা যাতে একটা কোমল স্নেহের সান্নিধ্যে বড় হয়ে উঠতে পারে।
টিচারদের মধ্যে তারা মাকে দেখতে চায়, মায়ের মতো একজনকে, টেন্ডার, অ্যাফেকশনেট। ঝিনুক তো একই ঝিনুক আছে, হঠাৎ এ কথা কেন? সুনিতা মাথা দোলালো। মিস্টার সেনগুপ্ত বলছিলেন, বাচ্চাদের হ্যান্ডেল করা খুব ডেলিকেট কাজ। রাক্ষসে খিদে হাতুড়ি মারছে মাথায়। ঝিনুক নিজেকে যথাসম্ভব ঠান্ডা রাখতে চাইছিল। কমপ্লেনটা নিয়ে মিস্টার সেনগুপ্তর সঙ্গে আপনার কথা হয়ে গেছে? সূক্ষ্ম বিদ্রুপ গায়ে মাখল না সুনিতা। না, এটা নিয়ে কথা হয়নি। উনি জেনারেল ভাবেই বলেছিলেন, প্রেজেন্ট জেনারেশন বাচ্চাদের সামলাতে গেলে অনেক কৌশলী হয়ে উঠতে হবে। 15th আগস্ট তোকে ওভেশন দেওয়া হচ্ছে, সেই দিনই উনি এই ব্যাপারে টিচারদের একটা গাইডলাইন দেবেন। স্টাফ রুমে ফিরেও ঝিনুকের ব্রহ্ম তালু চলছিল, সঙ্গে খিদে অসহ্য মোচড়। টিফিন বাক্স খুলে ঝিনুক কচকচ করে পাউরুটি চিবোতে শুরু করলো। সেদ্ধ ডিমের খোলা টেবিলে ঠুকে ঠুকে ভাঙল। ছাড়ানো ডিম কামড় দিয়ে কটমট করে তাকালো ডিমের দিকে। পোলট্রি, ফ্যাটে সাদা কুসুম। গোবিন্দর মা জানে ঝিনুক পোলট্রির ডিম খায় না, তবুও মুখের ডিম পিছনের জানলা দিয়ে থুতু করে ফেলে এসে আবার কামড় দিয়েছে নেতানো মাখন পাউরুটিতে। ঘরের অপর প্রান্তে উচ্চকিত জটলা চলছে। মাধুরী ছুটিতে রয়েছে কদিন। গীতারে ঝিনুকে দেখতে পেয়ে এগিয়ে এলো। তোর মুখটা এরকম লাগছে কেন রে? ওই লোকটা কি বলতে এসেছিল? কাউন্সিলরটা? ঝিনুক চেঁচিয়ে উঠতে যাচ্ছিল। গীতালি চোখ পাকিয়ে থামিয়েছে তাকে। আস্তে, এ ঘরের টেবিল বেঞ্চেরও কান আছে। কথাটা মিথ্যে নয়। সুনিতার অনেক গোপন গোয়েন্দা এ ঘরে কান খাড়া করে থাকে। গ্লাস ভর্তি জল ঢকঢক করে খেয়ে ফেলল ঝিনুক। গীতালি ঝিনুকের কানের কাছে মুখ আনল। এখন কাউন্সিলর হয়েছে, আগে তো মাস্তানি করত। এই পাচারে ময়ূর পুচ্ছ লাগিয়ে নেতা হয়েছে। খটাস থেকে ব্যানার্জিদা। ওর লোক তো এখন মার্কেটে তোলা তুলে বেড়ায়। সুনিতা আন্টির ডেকে পাঠানোর কারণ পরিষ্কার হচ্ছে এতক্ষণে। কাজ না হাতি, ভয়, স্রেফ ভয়। স্কুলটাকেও তো চালাতে হবে। ঝিনুকের মুখে সব শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল গীতালি। যাক, অল্পের ওপর দিয়ে গেছে। তবে তোকেও একটা কথা বলি শ্রবণা, তুইও বড্ড ডোন্ট কেয়ার টাইপের হয়ে গেছিস। চ্যাটাং চ্যাটাং বুলি বেরোচ্ছে তোর। ঝিনুক ঝট করে একবার বাবুল গাম ছিল। কেন আন্টি, আমি কি করেছি? কদিন আগেও একটা গার্জেনের সঙ্গে তুই মিসবিহেভ করেছিস। সুনিতাদি জানে না, আমি জানতে দিইনি। ঝিনুক পায়ের বুড়ো আঙুল মেঝেতে ঘষল। আমি মিসবিহেভ করিনি। বাচ্চাটার পকেটে একটা 100 টাকার নোট পাওয়া গিয়েছিল। আমি তার মাকে ডেকে সাবধান করে দিতে গিয়েছিলাম। আমি জানি। সবটা আপনি জানেন না আন্টি। ওই ভদ্রমহিলা উল্টে আমাকে কথা শুনিয়ে দিয়ে গেলেন। বললেন, আমার ছেলের পকেটে 5 টাকা থাকবে কি 500 টাকা, সেটা দেখাও কি আপনাদের বিজনেস? আমি শেষে বাধ্য হয়ে বলেছিলাম, এটা স্কুল, আপনার টাকা দেখানোর জায়গা নয়। অনুগ্রহ করে পকেটে টাকা গুঁজে ছেলেকে স্কুলে পাঠাবেন না। এটাই আমাদের স্কুলের ডেকোরাম। আমি কি অন্যায় করেছি আন্টি? অন্যায় তো বলিনি। গীতালি অসহিষ্ণু হলো। ভদ্র মহিলাও আমার কাছে অনেক দুঃখ করে গেছেন। তোর কথা বলার টোনটা ভালো ছিল না। তোকে তো ছোট থেকে দেখছি, এখনো লক্ষ্য করছি। তোর মধ্যে এখন যেন সব ব্যাপারেই বেশি যুক্তি ভাব, একটু বেশি তর্ক করার প্রবণতা। আমি তোকে ঠিক বোঝাতে পারছি না শ্রবণা, কেমন যেন রাফ পুরুষালী হয়ে গেছিস। চকিত আক্রমণে ঝিনুক হতবাক। আঘাতটা যে ঠিক কোথায়? অসংখ্য কাচের গুঁড়োর রক্তের সঙ্গে মিশে বন বন চক্কর খেয়ে চলেছে। হৃৎপিণ্ড, ফুসফুস সব বিষিয়ে এলো। সকাল থেকে আকাশে আজ আস্তাকুড়ের মতো ময়লা। ট্রাম ডিপো থেকে মন্থর পায়ে হাঁটছিল ঝিনুক। ডান দিকে স্টুডিওর গেটে বড়সড় একটা জটলা। কেউ একজন মারা গেছে। লরিতে তার শবদেহ। এক তরুণী চিত্রাভিনেত্রী গগলস চোখ থেকে মালা দিচ্ছে মৃতদেহে। নায়িকাকে দেখার জন্য বাইরে রীতিমতো ঠেলাঠেলি পড়ে গেছে। যিনি মারা গেছেন তাকে নিয়ে কণা মাত্র কৌতূহল নেই জনতার। অন্যদিন
সিঁড়িতে ওঠার আগে একতলার ল্যান্ডিংয়ে কিছুক্ষণ দাঁড়ায় ঝিনুক। নিজেদের লেটার বক্স নিয়ম মাফিক খুলে দেখে একবার। আজ এতটুকু আগ্রহ বোধ করলো না। ফ্ল্যাটে ফিরেও নিঃশব্দে খাওয়া দাওয়া করে সারল। তারপর শুয়ে পড়েছে বিছানায়। মেয়ের গুমোট মুখ চোখে পড়েছে সুজাতার। কি হয়েছে রে তোর? এমনি, ভালো লাগছে না। নীলাঞ্জনা এসেছিল সকালে, তোকে নেমন্তন্ন করে গেছে। সুজাতা টেবিলে রাখা হলুদ ছোঁয়ানো কার্ড ঝিনুকের হাতে দিল। ঝিনুক ভাঁজ খুলে পড়ল কার্ডটা। 28শে শ্রাবণ, 13ই আগস্ট, মানে সামনের শুক্রবারের পরের শুক্রবার। খামের ভিতরে আলাদা চিরকুটে তূর্ণীরকেও আমন্ত্রণ জানিয়েছে নীলাঞ্জনা। তুই কি শেষ পর্যন্ত থানাতেই গিয়েছিলি? পালকির ছাদে কথা বাহারি কার্ডটা উল্টে পাল্টে দেখছিল ঝিনুক। মায়ের প্রশ্ন পুরোপুরি তার মগজে যায়নি। অন্যমনস্ক মুখে বলল, থানায় কেন? সকালে বলছিলি না থানায় যেতে পারিস ফোনের কথাটা জানাতে। একবার বলেছিলাম বলেই দৌড়াবো? আমার আর খেয়ে দিয়ে কাজ নেই। কি নাকি একটা কল আসছে, রং নাম্বার না টেলিফোনের গন্ডগোল তার ঠিক নেই। অত ভয় থাকলে রাত্রিরে শোয়ার সময় রিসিভার নামিয়ে রেখে ঘুমিও। সুজাতা আশ্বস্ত হলো কিনা বোঝা গেল না। গজগজ করে উঠল, তাও ভালো, সুমতি হয়েছে, থানায় ছোটেননি। যা হ্যাক্কের হয়েছে তো এখন, বেটা ছেলের বাপ। ইচ্ছে হলো দুর্দার থানায় চলে গেলে, ইচ্ছে হলো কোর্টে গিয়ে গুন্ডা বদমাইদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলে। মেয়েলির তো কিছু আর আছে তোমার? সুজাতার কথায় মালগাড়ি চলছে তো চলছেই। বন্ধ ঘরে পাখার হাওয়া গরম ক্রমশ। ঝিনুক দাঁতে দাঁত চাপল। মার কথার প্রতিবাদ করার প্রবৃত্তি হচ্ছে না তার, কিন্তু কথাগুলো তাকে দংশন করে চলেছেই। শ্রবণা, তুমি বড় পুরুষালী হয়ে যাচ্ছ। শ্রবণা, তুমি রুক্ষ। শ্রবণা, তুমি অ্যাগ্রেসিভ, ব্যাটা ছেলের বাপ। এতটুকু মেয়েলিত্ব নেই তোমার? ঝিনুকের বুকে ধস নামল। পাথর চাপা বুকে দিন কাটছে ঝিনুকের। 1 দিন, 2 দিন, 3 দিন। স্কুল যায় আসে, বাকি সময় ঠায় বাড়িতে। লক্ষ্যবার ড্রেসিং টেবিলের সামনে, বাথরুমের আয়নায়, স্কুলের টয়লেটের ছোপ ছোপ দর্পণে নিজেকে দেখেছে ঝিনুক। খুঁটিয়ে খুঁটিয়ে, আতিপাতি করে। সত্যি কি সে বদলে গেছে? মন তো আগে ছাপ ফেলে মুখে, কই তার শারীরিক লাবণ্য তো বিন্দু মাত্র টসকায়নি। তবে কি এই পরিবর্তন আরো নিগুড় কিছু? পুরুষালী বলতে কি বোঝে মানুষজন? মেয়েলিত্বে বলবা বলে কাকে? আত্মবিশ্বাসহীনতাকে? প্রশ্নহীন আনুগত্যকে? নাকি ঝিনুক একই আছে, একটা ব্যতিক্রমী কাজ তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে নিজের গণ্ডি থেকে। তূর্ণীরটাও কদিন ধরে দেখা নেই। ঝিনুক অফিসে ফোন করেছিল। তূর্ণীর খুন খারাপি রকমের ব্যস্ততা। ক্যালিফোর্নিয়া থেকে কোম্পানির চেয়ারম্যান মিস্টার জোন্স এসেছেন। তূর্ণীর এখন জম এলেও ফিরিয়ে দেবে। ইঁদুর দৌড়। এই মরিয়া সময়ে সেকেন্ডের জন্য পায়ের পেশি কেঁপে গেলে ট্র্যাক থেকে ছিটকে যেতে হবে তূর্ণীরকে। উইকেন্ডে ছোটন বাড়িতে আসার পর ঝিনুক কিছুটা ধাতে ফিরল। ছোটন অনর্গল খুনসুটি করে যাচ্ছে। সুযোগ পেলেই টাকার জন্য হাত লম্বা করে দিচ্ছে দিদির কাছে। সদ্য সিগারেটে দীক্ষা হয়েছে তার। নেশার পয়সা জোগাতে দিদিই তার প্রধান বল ভরসা। ঝিনুক কাইমাই করে, রেগে যায়, আবার দেয়ও, খুশি মনেই দেয়। রবিবার দুপুরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ল ঝিনুক। নীলাঞ্জনার বিয়ের উপহার কিনতে হবে। একবার বিশাখার বাড়ি যাওয়া দরকার। কলেজ থেকে এইসব কেনাকাটার দায়িত্ব বিশাখার ওপর ছেড়ে দেখেছে বন্ধুরা। বিশাখাকে চাঁদাটা দিয়ে দিতে পারলে ঝিনুক ছাড়া হাত পা। দিনটা আজ বেশ সুন্দর। ফিনফিনে মেঘের চাদর জড়িয়ে সূর্য বিশ্রাম নিচ্ছে। হুঁশাস হাওয়া, গরম নেই। বিশাখার ছোট্ট ঘর জুড়ে গাদা গাদা কাগজ ছড়ানো। কাগজের স্তূপে উপুর হয়ে চলন্ত টেপ রেকর্ডার ডুবে আছে বিশাখা। গভীর মনোযোগে কি এক বিটকেল ক্যাসেট শুনছে। ঝিনুক কথা শুরুর উপক্রম করতেই বিশাখা তাকে চোখের ইশারায় চুপ করে বসতে বলল। ঝিনুক কয়েক সেকেন্ড মন দিয়ে শোনবার চেষ্টা করলো ক্যাসেটটা।
চিংড়ি মাছ, পরিবেশ দূষণ, আবহাওয়া নিয়ে ইংরেজিতে কাঠখোট্টা আলোচনা চলছে। ঝিনুক টেপ রেকর্ড অফ করে দিল। ইস, গুলিয়ে দিলি তো, আবার গোড়া থেকে শুনতে হবে। ঝিনুক ঠোঁট ফোলালো। তুই কি আমাকে বোর করার প্ল্যান করছিস? ঢাউস কাপ্তান পরা বিশাখা গড়িয়ে পড়ল মেঝেতে। ট্রান্সক্রিপশনের কাজ, উফ যা বোরিং। কি বকবক করছিল এই লোকগুলো? চিল্কায় চিংড়ি চাষ নিয়ে গ্রুপ ডিসকাশন। চিংড়িতে নয়, আমার ইন্টারেস্ট রোকড়ায়। মানি, সুইট মানি, পার্ট টাইম জব, যা উপরি আসে। লাস্ট উইকে ট্র্যাক ট্রায়ারের ওপর কাজ করলাম। বলতো দেখি, ট্রায়ারের গুটি কাকে বলে? ঝিনুক একটুও উৎসাহ পেল না। বিশাখা বলল, না রে, মাল করে ভালো দেয়। পার টপিক 250 টাকা। কাজ শুধু ডেটা কম্পাইল করা। মৈনাকও করছে। মৈনাকটার চাকরি কিছু হলো? কই আর, এসব করেই খুঁটে খেয়ে বেড়াচ্ছে। গত সপ্তাহে কাগজের পাতায় একটা ফিচার লিখলো, আবার বোধহয় একটা উইকলিতে অ্যাসাইনমেন্ট পাচ্ছে। তোরা এবার একটা কিছু সেটেল কর। মাসিমা খুব টেনশনে আছেন। দাঁড়া, আগে পায়ের তলারও একটু মাটি পাক। তুই তো চাকরি করছিস, তাতে দুজনের সংসার চলবে না? তা হয়তো টেনে টুনে চলবে। বিশাখা শ্যাম্পু করা চুল আলগা ঘাটলো। কিন্তু মৈনাকের ইগো সামলাবে কি করে? মুখে যতই প্রগতির ঝান্ডা ওড়াক, বউয়ের পয়সায় খেতে হবে এটা তো মানতে পারবে? বিশাখা ছাড়ানো কাগজ গুছিয়ে এক জায়গায় করলো। টেপ রেকর্ডার থেকে ক্যাসেট বার করে বিছানার কোণে রেখেছে। ঝিনুক ব্যাগ থেকে টাকা বার করলো। লীলাঞ্জনার জন্য কি কিনবি ঠিক করলি? মিউজিক্যাল ক্লক, বাজলেই ঘন্টায় ঘন্টায় আমাদের কথা মনে পড়বে নীলুর। বিশাখা টাকাটা চাপা দিয়ে রাখলো। এই, তুই নীলুকে কি বলেছিস রে? তোকে তেরে গালাগাল দিয়ে গেল। বরাবরই তো দেয়, নতুন কি করলাম? বোস্টনের কাছে তোকে নিয়ে যেতে চেয়েছিল, তুই নাকি রিফিউজ করেছিস। ট্রু ট্রু, কিন্তু সে তো বহুদিন আগের কথা। এখনো নীলু মনে রেখেছে? নীলাঞ্জনা ঘোষ কোনো কথা ভোলে না। ও নাকি বোস্টনকে বলে রেখেছিল এমন এক বন্ধুকে শো করবে যে নীলুর মতো ললিত বঙ্গলতা নয়। দরকার হলে সে গুন্ডাদের সঙ্গে লড়ে যায়। ডাকাবুকো মারকুট্টা, কাগজে ছবি বেরোয়। তো মারকুট্টা বন্ধুকে দেখাতে পারেনি বলে নীলুর প্রেস্টিজে গ্যামাক্সিন। এই, তুই বারবার আমাকে মারকুট্টা মারকুট্টা বলছিস কেন রে? বারে, তুই মারপিট করিসনি? লাফাঙ্গাদের বজ্জাতিতে বাধা দেওয়া আর মারপিট করে বেড়ানো দুটো কি এক? ওয়াও, কি লজিক বস! বিশাখা হেসে লুটিয়ে পড়ল। ঝিনুকের দিকে তাকিয়ে কপট ত্রাসে হাতের আড়ালে মুখ লুকিয়েছে। শ্রবণা, প্লিজ ওভাবে তাকাস না, আমার বুক কাঁপছে। ঝিনুক হাসল না, নিষ্পলক দেখছে বিশাখাকে। বন্ধু, তুমি জানো না বস, তোমার মধ্যে বেশ একটা মাছও ব্যাপার ডেভেলপ করেছে। জোরে জোরে বাতাস শুকলো বিশাখা। একটা মেল অ্যারোগেন্সের গন্ধ পাচ্ছি যেন, সোদা সোদা, ঝাল ঝাল। হাওয়ায় কেতানো বেহালার ছড় টেনে দিয়ে চলে গেছে। মোড়ায় পড়ে থাকা একটা মেয়েদের ম্যাগাজিন তুলে 2-4 পাতা ওল্টালো ঝিনুক। বাইরের মেঘলা আকাশ নতুন করে মনে ঢুকে পড়েছে। ঘরের ভিতর ছড়িয়ে গেল শ্রাবণ মাস। বিশাখা লক্ষ্য করলো না ঝিনুককে। আর একটা টপিক আসছে আমার হাতে, আসবি? একসঙ্গে কাজ করা যাবে, তোরও ভালো লাগবে টপিকটা। ম্যাগাজিনের একটা ছবিতে ঝিনুকের চোখ গেঁথে আছে। ছবি নয়, সোয়েটারের নকশা, ছেলেদের, নেভি ব্লু মেরুন আর সর্ষে হলুদের কম্বিনেশন। তূর্ণির ছিপছিপে ফিগারে ডিজাইনটা দারুণ মানাবে। ছবি থেকে সোয়েটার পরা তূর্ণিদের ঘ্রাণ ভেসে এলো যেন। তূর্ণি কি করছে এখন? ঠিক এই সঘন মুহূর্তে ছবিতে চোখ রেখে মেঘমগ্ন ঝিনুক প্রশ্ন করল, কি টপিক? হ্যারাসমেন্ট অফ ওয়ার্কিং ওম্যান ইন পাবলিক ট্রান্সপোর্ট। ভালো না টপিকটা? ভালোই তো, মন্দ কি? ঝিনুক ম্যাগাজিনটা যথাস্থানে রাখলো। আসছিস তাহলে? না। বাবুল গাম টাগড়ায় আটকে নিল ঝিনুক। এসেই উঠছিস যেন, তূর্ণির সঙ্গে প্রোগ্রাম। ঝিনুক গলার কাছে জমার নিঃশ্বাসটা গিলে নিল। তূর্ণিন এখন সিঁড়ি খুঁজছে। খুঁজুক, ক্রমশ নিবন্ধ হয়ে উঠেছে এই পৃথিবী।
নিঃসঙ্গ, নির্জন। কোথায় যে এখন যায় ঝিনুক